নমস্কার বন্ধুরা, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির। আর আজকের এই ভিডিওতে অতি অবশ্যই ইস্ট বেঙ্গলের খবর তো থাকবেই, তবে বেশ কিছু ট্রান্সফার নিউজ নিয়েও কথা বলার আছে। অতি অবশ্যই আইএসএল একদম শেষ লগ্নে চলে এসেছে। আর কি সব ম্যাচ হচ্ছে প্রত্যেক দিনই, অসম্ভব ভালো সব ম্যাচ আমরা দেখতে পাচ্ছি। আহ, তা সে পাঞ্জাব বেঙ্গালুরু হোক কিংবা নর্থ ইস্ট ওড়িশা ম্যাচ হোক, তো এই ম্যাচগুলো দেখা যাচ্ছে যেভাবে প্রত্যেকটা টিমই কিন্তু লড়াই করছে সুপার সিক্সে থাকার জন্য বা প্লে অফে যাওয়ার জন্য। যেমন পাশাপাশি লিগ শিল্ড তো মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছে মোহনবাগানের কাছে, যেমন ভাবে নিশ্চিত হয়ে গেছে যে গোল্ডেন গ্লাভসটা এবার কে পাচ্ছেন। অবভিয়াসলি বিশাল কাইত তিনিই পাবেন। আগের দিন আপনাদেরকে বলেছিলাম যে আহ, বিশাল কাইত তার 50টা ক্লিন সিট নিঃসন্দেহে কিন্তু বড় ব্যাপার আইএসএল এর ইতিহাসে। এবং যেভাবে বিশাল কায়েত খেলছেন, তো আমি তো দেখতে চাই বিশাল কায়েতকে ভারতীয় টিমের 1 নম্বর গোলকিপার হিসেবে। জানি না এখন ভারতীয় দলের কোচ তিনি ঠিক কি সিদ্ধান্ত নেবেন। এবার আসা যাক ট্রান্সফার নিউজ নিয়ে। সুমিত রাঠি 2019-20 মরশুমে ইমার্জিং প্লেয়ার হয়েছিলেন। সেই সুমিত রাঠিকে দীর্ঘদিন তিনি পিকচারে নেই। ইনফ্যাক্ট তাকে দেখা যায় না সেভাবে আর মাঠে নেমে খেলতে। ধীরে ধীরে তাকে বসিয়ে দেওয়া এবং ম্যাচ টাইম কম পাওয়া, কিন্তু এখনো তিনি মোহনবাগানের রিজার্ভ টিমেই ছিলেন, তবে গেম টাইম পাচ্ছিলেন না। সে কারণে কিন্তু মোহনবাগান ছাড়ছেন এই সুমিত রাঠি। তিনি নর্থ ইস্ট ইউনাইটেডে যাচ্ছেন বলে জানা যাচ্ছে। আমার মনে হয় যে বড্ড দেরি করে ফেলেছেন সুমিত রাঠি, যদিও তার বয়স এখনো রয়েছে। লেটস সি, দেখা যাক কি হয় আগামী দিনগুলোতে। তিনি কি আবারও যে ফর্মে তিনি শুরু করেছিলেন সেই ফর্মের ধারে কাছে যেতে পারেন কিনা। অনেকে হয়তো বলতে পারেন যে মোহনবাগান এমন একটা ট্যালেন্টকে বসিয়ে রেখে রেখে শেষ করে দিল, কিন্তু আমার বক্তব্য যে মোহনবাগান হয়তো তার পারফরমেন্সটা নিয়ে বিচার করবে। অতি অবশ্যই কোনো টিম তো তার একটা প্লেয়ারকে নেবে, খেলাবে তার পারফরমেন্স অনুযায়ী। তো পারফরমেন্স করতে পারছিল না সুমিত রাঠি, এটা যেমন একটা দিকে ঠিক। আর একটা দিকে যদি মোহনবাগান তাকে না ব্যবহার করে, তার মধ্যে ট্যালেন্ট থাকা সত্ত্বেও, তাহলে তো সুমিত রাঠি কি ইনিশিয়েটিভ নিয়েছিল এটা নিয়েও প্রশ্ন ওঠে। কারণ শুধুমাত্র একটা টিম, কোচ, তার সেটা যেমন একটা ফ্যাক্টর করে একজন প্লেয়ারকে আপলিফট করার ক্ষেত্রে, তেমনি সেই প্লেয়ারটা নিজেকে কতটা কোন উচ্চতায় ভাবছে সেটাও তো একটা বড় ফ্যাক্টর। আমরা জানি এই বাইচুং ভুটিয়া থেকে সুনীল ছেত্রী কিংবা গুরপ্রীত সিং সান্ধু কিংবা এই হালে কেরালা ব্লাস্টার্সের একজন গোলকিপার যে স্লোভানিয়াতে গেল, সোম সামথিং নাম, তো এরা নিজেদের উদ্যোগকে কাজে লাগিয়েছে, নিজেদের উদ্যোগে তারা বিদেশে খেলতে গিয়েছে। তো সুমিত রাঠির মতন প্লেয়ারদেরকেও কিন্তু নিজেদের একটা উদ্যোগ নেওয়ার প্রয়োজনীয়তা ছিল, যদি তাদেরকে নিজেদের পারফরমেন্সকে ধরে রাখতে হতো বা নিজেকে একটা অন্য উচ্চতায় তারা দেখতে চাইতেন। সুমিত রাঠিও বোধহয় কিছুটা দেরি করেছেন নিজেকে সেভাবে মেলে ধরার ক্ষেত্রে, বা অন্যান্য টিমের কাছে নিজের বা তার এজেন্টের যে অ্যাপ্রোচটা হয়তো সেভাবে ছিল না নতুন কোনো টিমে জয়েন করার ক্ষেত্রে বা স্কোপ পাওয়ার ক্ষেত্রে। তো গেম টাইম না পাওয়া যাওয়াটা একটা প্লেয়ারের জন্য হতাশাজনক। কিন্তু আমি জানি না সুমিত রাঠি এই বিষয়টাকে কেন তিনি অন্য কারো কাছে, অন্য টিমের কাছে তিনি অ্যাপ্রোচ করেননি বা তার এজেন্ট তাকে অ্যাপ্রোচ করতে সাহায্য করেনি, যাতে তিনি আবারও গেম টাইম ফিরে পান, গেম টাইম পান এবং ভারতীয় ফুটবলে নিজের যে পরিচিতি তৈরি করেছিলেন সেই পরিচিতি অনুযায়ী তিনি খেলতে পারেন। এরপর আসা যাক ইস্টবেঙ্গলের খবরের দিকে। ইস্টবেঙ্গল আজ মাঝখানে কয়েকদিন ছুটি কাটিয়ে আজ আবার প্র্যাকটিসে নামছে। তো ইস্টবেঙ্গলের এই প্র্যাকটিসের দিকে অতি অবশ্যই নজর থাকবে, কারণ আজকের প্র্যাকটিসে কারা কারা মূল প্র্যাকটিসে ফিরছেন, রিহ্যাব করছিলেন আমরা জানি সাউল ক্রেসপো, রাকিব, আনোয়ার। আনোয়ার তো রিহ্যাবও করছিলেন না, আনোয়ার ইনফ্যাক্ট তিনি মাঝে কয়েকদিন প্র্যাকটিসে আসছিলেন না, তার যে চোট ছিল। তো দেখা যাক যে আনোয়ার তারা কি রিহ্যাব করতে শুরু করে কিনা, বা সাউল ক্রেসপো, রাকিবরা তারা মূল প্র্যাকটিসে ফেরে কিনা। কারণ চেন্নাই ম্যাচের আগে মনে করা হচ্ছে যে তারা মূল প্র্যাকটিসে ফিরে আসবেন এবং চেন্নাই ম্যাচে সাউল ক্রেসপো, রাকিবকে দেখা যাবে। আনোয়ারকেও হয়তো দেখা যেতে পারে, যে এখনো হাতে কিছুটা সময় রয়েছে। 8 তারিখে ম্যাচ, তো এখনো 4-5 দিন সময় রয়েছে হাতে। তো এই সময়টাকে কতটা ম্যাচ ফিট হতে পারেন সাউল ক্রেসপো, রাকিবরা, তারপরে চেন্নাই ম্যাচে কতটা শক্তিপূর্ণ দল নামাতে পারেন অস্কার ব্রুজো, সেটাই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এখান থেকে ম্যাচ পরপর জিততে হবে যদি প্লে অফে যাওয়ার অ্যাসাচ কোনো আর সম্ভাবনা নেই, ক্ষীণ একটা সম্ভাবনা। সেই সম্ভাবনাকে নাও গুরুত্ব দেওয়া যায় যদি সম্মানজনক জায়গায় একটা এই টুর্নামেন্টকে
বা আইএসএল কে শেষ করতে হয়, তাহলে কিন্তু ম্যাচগুলো জিততে হবে। এবং ক্রুশিয়াল ম্যাচ রয়েছে ইস্টবেঙ্গলের সামনে, সমস্ত ম্যাচগুলোই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সহজ প্রতিপক্ষ যেমন রয়েছে, কঠিন প্রতিপক্ষও রয়েছে, কিন্তু এই ফেব্রুয়ারি মাসে কিন্তু বেশ কিছু ম্যাচ এমন রয়েছে, টিমের বিরুদ্ধে ম্যাচ এমন রয়েছে যে ম্যাচগুলো কিন্তু ইস্টবেঙ্গলের জেতা উচিত বলেই মনে হয়, খাতায় কলমে অন্তত শক্তিশালী ইস্টবেঙ্গল। আর মুম্বাই ম্যাচে ইস্টবেঙ্গল অ্যাওয়ে ম্যাচটা যেভাবে পারফর্ম করেছে, তাতে কিন্তু সেই প্রত্যাশা আরো বেড়েছে। অস্কার ব্রুজোর যে ক্ষুরধার বুদ্ধি, সেটা নিয়ে তো আলোচনা হচ্ছেই। তো এই ম্যাচগুলোকে ইস্টবেঙ্গল কিভাবে রণকৌশল সাজায়, জিকসানও ফিরে আসছে, তো মাঝমাঠের জন্য সুখবর তো বটেই, ডিফেন্সের জন্য সুখবর হবে যদি রাকিবও ফিরে আসে এবং আনোয়ারকে যদি অন্তত কিছু মিনিটও খেলানো যায়। আই হোপ কি হেক্টরও অনেকটা সুস্থ হয়ে যাবে, কারণ গত ম্যাচে আমরা দেখলাম 90 মিনিট তাকে খেলানো হলো। তো মাঝখানে প্রায় সপ্তাহখানেক সময় পেয়ে যাওয়াটা হেক্টরের জন্য ভালো হতে পারে। এখন হেক্টর হিজাজি দুজনকে তো একসাথে খেলানোর স্কোপ নেই, কারণ হিজাজি চোট রয়েছে। হেক্টরের সঙ্গে লালচুংনুঙ্গা, তিনি অসাধারণ খেলেছেন মুম্বাই ম্যাচে, জেনুইন গোল তিনি বাঁচিয়ে দিয়েছেন, সেভ করেছেন, দলকে বাঁচিয়েছেন সেই ম্যাচটা। তো লালচুংনুঙ্গা সেন্টার ব্যাক হিসেবে খুবই ভালো খেলছেন। এখন দুই রাইট ব্যাকে যদি রাকিবও চলে আসে, তাহলে তো একদিকে নিশু কুমার, রাকিবকে খেলানো যেতে পারে, বা নন্দা নাকি কাকে খেলাবে কোচ। পাশাপাশি প্রভাত লাকরাও, তিনি অনেকটাই সুস্থ এখন, আগের দিন খেলেওছেন। দিয়ামান্তাকোসের ফর্ম নিয়ে প্রচুর কথা হচ্ছে, অনেকেই চাইছেন না যে দিয়ামান্তাকোসকে শুরু থেকে খেলানো হোক বা তাকে পুরো 90 মিনিট খেলানো হোক। তার তুলনায় ডেভিডকে খেলানো যেতে পারে পুরো 90 মিনিট। জেসিন টিকে কেন খেলানো হচ্ছে না, এই নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে। এখন কোচ কি ভাবছেন, কারণ এরপর যদি দেখুন এমনিতেই বিদেশি কমে গিয়েছে, এরপর যদি দিয়ামান্তাকোসকেও না খেলানো হয়, আর একটা বিদেশি প্লেয়ারও কমে যায়। বিদেশি প্লেয়ার কমে যাওয়াটা হয়তো খাতায় কলমে বড় ব্যাপার নয়, কিন্তু মাঠে একজন বিদেশি থাকাটা অন্য টিমের কাছেও একটু মানসিক চাপ তৈরি করে। আর দিয়ামান্তাকোস গত ম্যাচে গোল পেতে পারতেন, দুটো জেনুইন গোল তার মিস হয়েছে, বারে লেগে ফিরে এসেছে। এখন এটা জানি না তিনি আর কবে ফিরবেন ফর্মে। যদি গোল করতে পারেন তো এই দিয়ামান্তাকোসকে নিয়েই ইস্টবেঙ্গল সমর্থকরা মাথায় তুলে নাচবেন, কিন্তু যেহেতু তিনি করতে পারছেন না, খুব স্বাভাবিক তাকে এতগুলো টাকা দিয়ে নিয়ে আসা হয়েছে গোল করার জন্য। তো এটা ইস্টবেঙ্গলের কাছে একটা বড় সমস্যার, যে একটা গোল করার জেনুইন লোকের বড় অভাব রয়েছে। সাউল তো ফিরছেন, এখন সাউল যদি পুরো দমে খেলতে পারেন মাঝ মাঠে, তার ভালো পাস থেকে যদি দিয়ামান্তাকোস গোল করতে পারেন, ফর্মে ফিরতে পারেন, সেটা একটা বড় বিষয় হবে এএফসি বা সুপার কাপের আগে ইস্টবেঙ্গলের জন্য। এছাড়া আচ্ছা, আর কিছু বলার নেই। এবার তো ম্যাচগুলো দেখতেই পাচ্ছি আমরা, আইএসএল ঠিক একেবারে টপ ফর্মে রয়েছে, টপ নচ ফর্ম রয়েছে বিভিন্ন টিমগুলো। এই জায়গায় দাঁড়িয়ে বেঙ্গালুরু এফসি পারফরমেন্স যেমন ডাউন হচ্ছে, পাঞ্জাব তারা পারফরমেন্স ভালো জায়গায় নিয়ে যেতে চাইছে, সুপার সিক্সে যেতে চাইছে। আলাদিন আজরাই, তাকে নিয়ে খুব কথা হচ্ছে, 18টা গোল হয়ে গেছে এই আইএসএলে। অনেকে বলছেন তিনি অনেক রেকর্ড ভাঙবেন, নতুন রেকর্ড তৈরি করবেন। এই প্লেয়ারটির যা পারফরমেন্স, যা স্কিল দেখা যায়, যা তিনি দলের প্রতি ডেডিকেটেড, কারণ লাস্ট ম্যাচটায় দেখলাম চোট পেল, তারপরেও খেললো এবং গোলও করলো। তো সত্যি এই ধরনের বিদেশি ফুটবলাররা ভারতীয় ফুটবলকে এনরিচ করতে আসেন, এবং আলাদিনও তাদের মধ্যে একজন বলেই মনে হয়। যদিও ইস্টবেঙ্গলের বিরুদ্ধে আলাদিন খুব বেশি কিছু করে উঠতে পারেনি, কিন্তু স্টিল বলবো যে আলাদিন একটা ভালো মানের বিদেশি। তো এই প্লেয়ারটা বলবো, আলাদিন নিঃসন্দেহে আইএসএল এ অন্যান্য টিমের কাছেও তার গুরুত্ব, তার দাম অনেক বেশি হবে আগামী দিনগুলোতে, তাকে নিয়ে টানাটানি পড়ে যাবে, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। তো এই ভিডিওতে এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে জানাবেন, ভালো না লাগলেও জানাবেন। আর অতি অবশ্যই বলবো শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট তো করছেনই, করবেন। অসম্ভব ভালো লাগছে আপনাদের কমেন্টগুলো পেয়ে, আমিও আনসার দেওয়ার চেষ্টা করি যথাসম্ভব। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। টিল দেন, থ্যাংক ইউ, টাটা, বাই বাই।